সালাম আঙ্কেল, আমি চাই যে হাতে হাত মিলিয়ে দিতে। আমি আর কাউকে বুকে রাখি নাই। এই যে এই হাতটা দিলাম, সারা জীবনের জন্য আপনারা একে অপরের হয়ে যাবেন আর বিয়েটা করে ফেলবেন, তাহলে আমি চিন্তামুক্ত থাকবো আমার মাকে নিয়ে। আমার দোয়া রইল মা। সালাম আঙ্কেল হচ্ছে আম্মুর এক্স বয়ফ্রেন্ড। আমার মাও কিন্তু সালাম আঙ্কেলকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে সেটা শেয়ার করতে পারে নাই, মানে আঙ্কেলকে বলতে পারে নাই। সালাম সাহেবের সাথে আপনার পরিচয় কিভাবে? সালাম ভাইয়ের আমার বাড়ি পাশাপাশি। অনেক ভালোবাসতাম, অনেক অনেক ভালোবাসতাম, কিন্তু এই ভালোবাসার কথাটা আমি কাউকে আদৌ বলতে পারিনি। তুই সারা জীবন সুখে থাকবি, আমি তোর বাবা হয়ে সারা জীবন তোদের পাশে থাকবো। আজকে থেকে আঙ্কেল না, আমি বাবা ডাকবো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অপ্রিয় সত্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি নাজনীন হাসান চুমকি থাকছি আপনাদের সাথে। দর্শক, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা সত্য হলেও অপ্রিয় সত্য। আবার সেই ঘটনার সাথে একজন দুজন নয়, একাধিক মানুষ থাকে সংশ্লিষ্ট। আর তেমনই একটি গল্প নিয়ে আজ এই স্টুডিওতে উপস্থিত আছেন একজন কন্যা, যার নাম টুম্পা। আমরা এখন কথা বলবো টুম্পার সাথে। টুম্পা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরও আলহামদুলিল্লাহর মধ্যেও ভালোর মধ্যে খারাপ মিলে ভালো মন্দ। তারপরেও এই প্রোগ্রামের একটা মানে দারুণ একটা বিষয় ঘটলো, সেটা হলো যে এখানে যারা আছি আপু, বুঝতেই তো পারছেন, মানে এত প্রাণ খুলে আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা অনেকদিন পরে সম্ভবত এই প্রথম শুনলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরও কেন এসেছি একটা বিষয় নিয়ে। আমি জানি যে আপনার কাছে আসলে আমার সলিউশন হবে। একটা সমস্যায় পড়েছি, এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি, তার মাঝেও একটু টেনশন কাজ করছে। বিশেষ করে টেনশন আমার মাকে নিয়ে। কি হয়েছে? আমার মাকে একজন ভীষণ ভালোবাসতো, আর তার নাম হচ্ছে সালাম আঙ্কেল। তো আমার মা আবার আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, ছেলেটা দেশের বাইরে থাকে আর বিজনেসও করে, ভদ্রলোক। হ্যাঁ, তার সাথে আমাকে বিয়ে দিয়েছে। হ্যাঁ, সালাম আঙ্কেলের সাথে? না সরি, সালাম আঙ্কেল না, মানে হচ্ছে সালাম আঙ্কেল হচ্ছে আম্মুর এক্স বয়ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ। তো আমি হচ্ছে ডায়েরিটা ঘেটে নোটিস করেছি, অনেকদিন ধরে ফলো করছিলাম যে আমার মাও কিন্তু সালাম আঙ্কেলকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে সেটা শেয়ার করতে পারে নাই, মানে আঙ্কেলকে বলতে পারে নাই। আর আমার নানু যেখানে আমার আম্মুকে বিয়ে দিয়েছে, সে সেখানেই বিয়ে করেছে আর কি, মানে আপনার বাবার সাথে। হ্যাঁ হ্যাঁ, পারিবারিকভাবে অ্যারেঞ্জ ম্যারেজ। রাইট। আচ্ছা, এখন আপনার আব্বু? আমার আব্বু আসলে পৃথিবীতে বেঁচে নেই। আপনাদের মা এবং মেয়ের সংসার? হ্যাঁ, আমরা দুইজনে মা মেয়ের সংসার। আর আমার মা হচ্ছে অনেক বেশি সুন্দরী, অনেক স্মার্ট, স্কিন অনেক গ্লো করে, মাশাআল্লাহ। তাকে কিন্তু এখনো বিয়ে দেওয়া যায়। এখন দেখা গেছে যে আমি দেশের বাইরে গেলে সে অ্যালোন, একাকিত্ব ফিল করবে, সে ডিপ্রেশনে চলে যাবে। তাকে তো ডিপ্রেশনে মানে দেওয়া যাবে না, তাই না? অবশ্যই সেই চেষ্টাটা আপনার মধ্যে থাকতে হবে। এবং আপনার মধ্যে আছে এ সময়ে এমন মেয়ে, দারুণ, আপনাকে আমি সাধুবাদ জানাই। আপনি এত এক্সাইটমেন্ট এবং এত মানে দারুণ করে কথা বলছিলেন, আমি মুগ্ধ হয়েছি। আমি যেটা আপনি বললেন ঠিক বুঝেছি কিনা সেটা একটু বলবেন। আপনি বেসিক্যালি এসেছেন আপনার মায়ের নিয়ে কিছু বিষয় শেয়ার করতে। রাইট। এবং আপনি নিজে ম্যারিড। হ্যাঁ। আপনার বাবা এখন বেঁচে নেন? না, ছোটবেলাতে আমি আমার বাবাকে আসলে দেখিনি। যখন আমার জন্ম হয়েছিল আমি বাবার মানে অভাবটা খুবই ফিল করেছি, তবে আমার মা আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছে। আর আম্মাকে আমি একটু ফলো করেছি বেশ কয়েকদিন ধরে, মানে স্পাইডগিরি আছে না, স্পাইডারম্যানের মতো আর কি, ওরকম ফলো করেছি। তার ডায়েরিটা আমি আসলে নোটিস করেছি, সেখানে দেখলাম যে তার এক্স বয়ফ্রেন্ড সালাম আঙ্কেল, মানে সালাম ভাই লেখা আর কি, মানে তাকে নিয়ে বিভিন্ন মানে জল্পনা কল্পনা, প্রেম, ভালোবাসা, মানে একটা মানুষ যে একটা মানুষকে এত রেসপেক্ট, এত সম্মান, এত শ্রদ্ধা ভক্তি নিয়ে ভালোবাসতে পারে, আসলে তাদের ভালোবাসাটা ছিল মানে লুকাহিত। এটা ডায়েরিতে আমি যখন নোটিস করেছি, আমি আঙ্কেলের নাম্বারটা সিলেক্ট করে আমি কল দিয়েছি, আঙ্কেলের সাথে দেখা করেছি। নাম্বার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কেন আপু? তখন আপনি যখনকার কথা বলছেন তখন আসলে ল্যান্ডফোন নাম্বারটাই থাকার কথা। ট্রু। তখন আসলে সেলফোনের এত বেশি ব্যবহার এসেছে কিনা আমি জানি না, যাই হোক সেটা কথা বলতে বলতে বুঝতে পারবো। এবং আপনি
যাচ্ছেন দেশের বাইরে, আপনার অলরেডি বিয়ে শেষ। হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়েটা কিন্তু আমার বসার ইচ্ছা ছিল না। আমার আম্মু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, বলেছে এরকম এত মানে বিগ বিজনেসম্যান, দেশের বাইরে সেটেলড, তোর লাইফটা খুব সুন্দর হয়ে যাবে, তুই শান্তিতে থাকতে পারবি। সেখানে আমার শান্তিটাই চিন্তা করলো। সে যে নিজে ডিপ্রেশনে চলে যাবে, আমি যে দেশের বাইরে চলে যাবো, আমার মাকে তো আমি একা করে দিয়ে যেতে পারবো না। তবে আমার মনে হয় যে আপনি নিজে কি ভাবেন, একদমই ইনফর্মাল আলোচনা করলেই, সেটা হলো যে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ একজন মানুষ বেশি প্রয়োজন জীবনে, নাকি একজন মানসিকভাবে ঋদ্ধ একজন মানুষ জীবনে বেশি প্রয়োজন? জীবনে আসলে একটু একটু দুইটারই প্রয়োজন আছে। এটা বলে না যে বোথ, ওটা দরকার আছে। কারণ অর্থ ছাড়া হচ্ছে জীবন চলে না। আবার খুব বেশি অর্থ কিন্তু অনর্থের মূল, সেটাও চাই না যে মানুষ মিসইউজ করবে। অতিরিক্ত অর্থ হয়ে গেলে মানুষের একটা অ্যাটিটিউড চলে আসে। সবাই হাতের পাঁচটা আঙ্গুল এক না, কিন্তু কিছু কিছু জায়গায় এগুলো আমরা দেখেছি। আপনি সেই ক্ষেত্রে ভালো আছেন, বোঝা যাচ্ছে। আপনি একজন খুব ভালো লাইফ পার্টনার পেয়েছেন। আপনার পার্টনার কি জানে আপনি আপনার মায়ের নিয়ে চিন্তা করছেন কি কি? আর সে আমার সাথে এগ্রি এবং বলেছে যে তুমি যেটাই ডিসাইড করবে আমি সেটাই অবশ্যই রাজি আছি। আর সে যদি আমার কথাকে ইম্পর্টেন্স না দিত তাহলে তো মানে তাকে আমি বাদ দিয়ে দিতে রাজি আছি আমার মায়ের সুখের জন্য। আমি মোট কথা হচ্ছে, আমার কথা হচ্ছে এটাই, আমি খুবই আসলে ডিটারমাইন্ড টাইপের একটা মেয়ে। দর্শকরা এখনো ঠিক জানেনি আপনি আপনার মাকে নিয়ে কি চিন্তা করছেন, আমি বোধহয় একটু বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলে দিতে চাচ্ছি যে এই অনুষ্ঠানটাতে এসে আমি আসলে একটা সমাধান অবশ্যই খুঁজে পাবো আপুর কাছে। আমি আপুর কাছে হচ্ছে আমার মায়ের এক্স বয়ফ্রেন্ড, যে তার নাম হচ্ছে সালাম, তো সালাম আঙ্কেল হচ্ছে আমার মাকে এত বেশি ভালোবাসে সেটা প্রকাশ করতে পারে। মাও সালাম আঙ্কেলকে ভালোবাসতেন, কারণ আপনার রিলেশনটা তো তাদের হয়নি, কিন্তু একে অপরকে ভালোবাসতেন। আপনার বাবার স্ত্রী হিসেবে মা সুখেই ছিলেন। রাইট। কিন্তু সালাম আঙ্কেল মানে আমার মাকে ভালোবেসে সে এখনো সিঙ্গেল রয়ে গেছে। কাউকে সে কোনো নারীর দিকে সে তাকায় নেই মনে হয়, বিয়ে করেন। কল করে জেনেছেন? হ্যাঁ, আমি দেখাও করেছি এবং সে আমাকে এত স্নেহ করেছে, মানে তার চোখে আমার মায়ের প্রতি ভালোবাসার যে মানে বহিঃপ্রকাশ, মানে সে আমাকে সন্তানের চোখে দেখেছে, আমাকে সে এত কেয়ার, মানে এরপর থেকে কিন্তু সে আমার বাবার মতোই কেয়ার করছে, খোঁজ খবর নিচ্ছে, মা তুই খেয়েছিস, তোর মার কি অবস্থা, মানে এরকম করে দেখছে ব্যাপারটা। মা সেটা জানে? মা সেটা জানিয়েছি এবং মা আমাকে অনেক এলোমেলো কথা বলে যে তুই আসলে পাগল হয়ে গেছিস, সেটা আসলে সম্ভব না, এই আমার একটা এজ হয়ে গেছে, এই বুড়ো বয়সে এই পাগলমগুলো করতে চাচ্ছি না। আমি বলছি তোমার কথা আমি মানতে চাই না, এই অনুষ্ঠানে আমি আসবো, আপুর সাথে আমি এটা সলিউশনে বসবো, একটা সমাধান হবে, বাস। আমি কিন্তু সমাধান দিই না, প্রাণ খুলে কথা বলবেন, একে অপরের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, তাতেই সমাধান হয়ে যাবে। আমি সমাধান দেবার কেউ না। আপনার একদম স্ট্রেইট যদি বলি, আপনার মূল ইচ্ছা, আগ্রহ এবং আপনি যেটা চাচ্ছেন বাই অনেস্ট, সেটা হলো মা এবং সালাম আঙ্কেল দুজনের দুটো হাত এক করে দিতে চাচ্ছেন। এক্স্যাক্টলি, তারা একসাথে থাকবে, একসাথে জীবনযাপন করবে, এটাতেই আপনার সুখ। রাইট। প্রতিবন্ধকতা কোথায়? তো এখন হচ্ছে আমার মা মানে একটু মানে হয়তো বা লজ্জা পাচ্ছে, সে মানে মেয়ের কাছে মানে খুবই নার্ভাস হয়ে যাচ্ছে, মানে আবার বিয়ে করবে। আসলে এটা কোনো কথা না, প্রত্যেকটা মানুষের একটা জীবন আছে, একটা মানুষের মানে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। অবশ্যই। আমি যখন দেশের বাইরে চলে যাব তখন আমার আম্মা ডিপ্রেশনে একা একা পড়ে থাকবে, অসুস্থ হয়ে যাবে, সেটা তো আমি কখনো সহ্য করতে পারবো না। সেই জন্য কোনো সন্তান সেটা চায় না। চিন্তা করেছি সালাম আঙ্কেল কতটা অনেস্ট, সে কতটা চরিত্রবান একটা লোক, তার হাতে আমার মায়ের হাতটা তুলে দিয়ে একটা দায়িত্বের জায়গা থেকে আমি আসলে খুবই মানে মাথা হালকা হয়ে যাবে। যদি সামাজিকভাবে কি কোনো প্রবলেম হচ্ছে? সামাজিকভাবে বলতে হচ্ছে মানে বিষয়টা কি অন্যরা জেনেছে আপনার হাজবেন্ডের বাইরে? আমার শ্বশুরবাড়ি কেমন সেটা তো আমি জেনে শুনে আসলে বিয়ে করেছি, হয়তো বা একটু দ্বিমত ছিল, তারপরে মায়ের কথা আমি আর অমত করিনি, বিয়ে করে ফেললাম এবং দেখলাম যে শ্বশুরবাড়ি হচ্ছে আমি যেটাই বলি আমি তো কখনো রং ডিসিশন নেই না, তারাও হয়তো বা ফিল করেছে একটা মানুষের জীবন সঙ্গী, ওনারাও বুঝতে পেরেছে। রাইট। সুতরাং কোনো দিকের কোনো সমস্যা নেই, সমস্যা একমাত্র মা। আর দেখা গেছে শ্বশুরবাড়ি আমি এমন একটা মানে স্বাধীনচেতা টাইপের মেয়ে, হয়তো বা এখন অনেকে মাইন্ড করে ফেলবে, আমি আমার মায়ের সুখের জন্য আমি আমার শ্বশুরবাড়ি ত্যাগ করতে পর্যন্ত রাজি আছি। মানে আমি একটু পাগলা টাইপের মেয়ে এবং স্ট্রেট ফরওয়ার্ড, দুইটাই। পুরোটাই আপনার হাজবেন্ড বুঝে নিবে। তাহলে আমার মনে হয় যে এখন আপনার মায়ের সাথে একটু কথা বলা উচিত। আসলে উনি কিছু না কিছু তো অবশ্যই ভাবছেন। হ্যাঁ, একটু নার্ভাস ফিল করছে। এখন আপনি যদি আমার মূলত এই শোতে আসা, আপনি যদি মানে তাকে একটু মানে ওয়েল ভাবে একটু
টেক কেয়ার করে যদি একটু বুঝাইতে পারতেন। সে তো আমার কথা নিচ্ছে না, সে খালি একটা কথাই যে সমাজ কিভাবে, ভাই সমাজ তো তুই অসুস্থ হয়ে পড়ে থাকলে তো দেখবে না মা, এটা তো মানে একটা কথার কথা, এটা কিন্তু চলে আসে, এটাই কিন্তু বাস্তব। এখন আমি এটা ফিল করছি যে আপু আপনি যদি একটু তাকে বুঝিয়ে বলতেন আর সালাম আঙ্কেলের বিষয়টা, তাহলে সে দেখা গেছে যে হয়তো বা মেনে নিতে পারে, এটা আমি ফিল করছি, জানি না। আমি চেষ্টা করব, কিন্তু মূল ওষুধটা আপনাদের হাতেই আছে, আপনারাই দিবেন, উনি সেটাতেই সুস্থ হয়ে উঠবে, এইটাই আমার মানে বিশ্বাস। সুতরাং আমরা এখন কথা বলবো টুম্পার মায়ের সাথে। দারুণ একটি বিষয় নিয়ে কিন্তু আমরা আজ কথা বলছি, তাই না দর্শক? দারুণ একটি মানবিক বিষয়, দারুণ একটি মানসিকতার বিষয়। কখনো কখনো এরকম সত্য অপ্রিয় সত্য হয়ে ওঠে বটে, কিন্তু সত্য। সুপ্রিয় দর্শক, এখন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন টুম্পার মা, নাম জুথি, তাই তো? হ্যাঁ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর করে ভালো আছি এটা বলার জন্যে। কিন্তু কেন আপনি আমার সাথে, কেন আপনি এই স্টুডিওতে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। না, ততটা আমি জানি না। তো আমার মেয়ে আমাকে এখানে নিয়ে আসছে আপনার সাথে কথা বলার জন্য। তো কেন নিয়ে আসছে, কেন আমি এখানে আসছি সেটা জানি না, কিন্তু অনুষ্ঠানের নামটা শুনলাম নাকি অপ্রিয় সত্য, কিন্তু আমার জীবনের কোনো অপ্রিয় সত্য আছে কিনা আমি। ভয় পাবেন না, ভয় পাবেন না। অপ্রিয় সত্য মানেই যে গোপন কোনো সত্য মানুষের সবার সামনে প্রকাশ করা, তা নয়। অনেক সময় অনেক বিব্রতকর, অনেক ভয়ঙ্কর, অনেক মানে আনএক্সপেক্টেড ঘটনা, যা কিনা আমরা বলতে পারি না, বা আমরা বলি অন্যদেরকে সচেতন করার জন্যে, এগুলোকেই আমরা আসলে অপ্রিয় সত্য বলি। বাট আপনার সত্যটা আমার বিশ্বাস খুব মধুর, অপ্রিয়টাই আজ এই অনুষ্ঠানে প্রিয় হয়ে উঠবে আমার বিশ্বাস। তার আগে বলি, টুম্পা বিবাহিত, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করিয়েছেন। হ্যাঁ। পাত্র এবং পাত্রপক্ষকে আপনি পছন্দ করেছেন আপনার কন্যার জন্য, এবং মাশাআল্লাহ আপনার কন্যা সুখেও আছে। হ্যাঁ। তো আপনার কন্যার সাথে যেই পাত্রের বিবাহ হয়েছে সে তো দেশের বাইরে থাকে, হ্যাঁ, তাদের যাওয়ার সময়ও হয়ে এসেছে। হ্যাঁ। তো যাবার আগে টুম্পা কি আপনাকে তার কোনো সিদ্ধান্তের কথা বলেছে? সেভাবে এখনো বলেনি, কিন্তু আপনার কাছে নিয়ে আসছে কিছু বলার জন্য। সেগুলো তো মানে সে তো দীর্ঘ সময়ের জন্য আসলে বাইরে যাবে, আর বাইরে যাওয়ার সাথে সাথে আপনাকে সে নিয়ে যেতে পারছে না, পারবেও না। হয়তো সেই সময় দীর্ঘও হতে পারে, আবার মোটামুটি সময়ও লাগতে পারে। তো টুম্পা এই ব্যাপারে আপনার হেল্প চাইছে। সেটা কেমন আমি আসলে জানি না ম্যাডাম। আপনি কি বিয়ে দিতে চাইছে আপনার কন্যা? কি বলছেন ম্যাডাম? সেটা তো আমাকে কখনো বলেনি। সে বলেনি, আজ সে বলতে চায়। আর এটা কি করে বা সম্ভব? এখন আমার অনেক বয়স হয়ে গেছে। আসলে টুম্পার কথা কি বলবো, ও একটা পাগলি, ও বলছে বিয়ে দেবে, এটা কি সম্ভব বলেন ম্যাডাম? এখন আমার বয়স হয়ে গেছে, আর ও বিদেশে যাবে, আমি একা থাকলে সমস্যা নেই তো। ও ভাবছে আমি একা হয়ে যাব, আমি একা থাকবো, আমার সমস্যা হবে, এই জন্য হয়তো এই চিন্তা ভাবনা ওর মাথায় আসছে। আপনার একজন পছন্দের মানুষ ছিল সালাম সাহেব, তার কথা তো বলেছে আপনাকে টুম্পা, না কি? আসলে আপা এই বিষয়টা তো অনেক আগের কথা, তো এখন তো আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, টুম্পা বড় হয়েছে, টুম্পাকে বিয়ে দিয়েছি। এখন এই পুরনো কথা বলে আর কি হবে? আমি মনে করি এখন এই বিষয়টাতে আর না যাওয়াই ভালো। সালাম সাহেবের সাথে আপনার পরিচয় কিভাবে? আসলে সালাম ভাইয়ের আমার বাড়ি পাশাপাশি। আচ্ছা। তো ওনাকে আমি ছোট সময় থেকে পছন্দ করতাম, ভালোবাসতাম। আপনারা কি প্রায় সমবয়সী? না, মোটামুটি, অতটা না, ওনার চেয়ে আমি একটু ছোটই হব, কিন্তু আমার বিয়ে হয়ে যায় আমার পারিবারিক সূত্রেই। কিন্তু আমি সালাম ভাইকে পছন্দ করতাম, ভালোবাসতাম। এই বিষয়টা আসলে আমার পরিবারের কাউকেই বলতে পারিনি সেই সময়ে। তো পরিবারের সূত্রে আমার বিয়ে হয়ে যায়, আর সালাম ভাইকেও বলতে পারিনি যে আমি তাকে পছন্দ করি, ভালোবাসি। তো তারপর এই চলে গেল দিন, ওর বাবা মারা গেল। আসলে
তুলতে হচ্ছে, আপনার ব্যক্তিগত ব্যাপার জানতে ইচ্ছে করছে, কারণ আপনার মেয়ে এত চমৎকারভাবে আপনাকে নিয়ে ওর চিন্তা ভাবনার কথা বলেছে, আমার একটু জানতে ইচ্ছে করছে। আসলে সালাম ভাই মানুষ হিসেবে খুবই ভালো মনের মানুষ, আর তাকে আমি পছন্দও করতাম, এখনও করি। তবে আমার মেয়ের সাথে যে একটা সুন্দর সম্পর্ক সালাম সাহেবের, কিন্তু আমি ওইভাবে আমি কখনো ভেবে দেখিনি। তার মানে আপনার জীবনে প্রেম এসেছিল? আসলে আমার জীবনে প্রেম এসেছিল ঠিকই, সেটা নিরিবিলি ছিল এবং নিরিবিলিভাবেই চলে গেছে। আমার এই প্রেমের কথা আমি সালাম ভাইকে কখনোই বলতে পারিনি এবং আমার পরিবারের কাউকেই বলতে পারিনি। এই কথাটা আমার মেয়ে কিভাবে জানলো আমি নিজেই তো বুঝতে পারছি না ম্যাডাম। আসলে ম্যাডাম আমার না ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল এখন। আপনার তাহলে ভালোবাসার মানুষটার নাম আব্দুল সালাম? হ্যাঁ ম্যাডাম। তার মানে আপনি স্বীকার করছেন যে সালাম সাহেবের প্রতি আপনার যে অনুভূতিটা ছিল সেটা ছিল, কিন্তু এখনো একটু হলেও রয়ে গেছে? হ্যাঁ আছে, কিন্তু তাকে বলার মতো প্রকাশ করতে পারিনি আমি। আর এখন বয়স হয়ে গেছে, এখন আর এটা বললেই কি আর না বললেই কি। তাহলে ওনার প্রতি আপনার আবেগ অনুভূতি সে আগের মতোই আছে? আসলে আপু ভালোবাসাটা কি আপনি জানেন কিনা আমি জানি না, তবে ভালোবাসাটা আমার কাছে একটা অপেক্ষা। আমি যেই মানুষটাকে ছোটবেলা থেকে দেখেছি, চিনেছি, বড় হয়েছি, কিন্তু সে চোখের সামনে এখন ভালো আছে, সুখে আছে, আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, এর চাইতে বড় কিছু তার হতেই পারে না। আর আমার চোখের সামনে আমি অনেক দেখেছি, অনেকের বিয়ে হচ্ছে 6 মাস, 1.5 বছর এবং বিয়ে ভেঙেও যাচ্ছে, কিন্তু আমার বেলায় কিন্তু এসব কোনো কিছুই হয়নি। তো আমি ঠিকই আছি, আমার মতে আমি মনে হয় আমি খুব ভালোই আছি। আপনার জীবনে যদি আবার ফিরে আসে ওই সময়টা, মানে আপনাকে যদি এই বিষয়টা নিয়ে ভাবতে বলা হয়, তাহলে আপনি মানে কি করবেন? আসলে আপনি যে কি বলছেন আমার কাছে না অদ্ভুত লাগছে, আর এক পর্যায়ে আমার না খুব লজ্জাও লাগছে আপু। না না না, লজ্জা পাবার কিছু নেই। আমি শুধু আপনার কেমন লাগবে বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনি কি আবার ভাববেন কি না? আসলে এখন আমার বয়স হয়ে গেছে, এই বিষয়টা আসলে ভাবতে গেলেও কেমন যেন লাগে। আমার মনে হয় আমি তো এইভাবে আছি, ভালোই আছি। আসলে এই বয়সে এসে এখন এই পুরনো প্রেমের কথাগুলো নিয়ে ভাবতে হবে আমি কখনোই ভাবিনি সেভাবে, কিন্তু আপনার কাছে কিভাবে আসলো এটাই তো আমি বুঝতে পারছি না। আমি সবই জানাবো, অবশ্যই আপনাকে জানাবো, কিন্তু আমার কিন্তুটা হলো যে আপনাকে যদি নতুন করে ভাবতে বলি সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে আপা আপনার কথাটা শুনে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আসলে যখন এই প্রেমের কথাটা বলা দরকার ছিল তখন আমার বিয়ে হয়ে গেছে, তখন হয়তো সালাম ভাইকে আমি বলতে পারিনি। তখন যদি আমি সালাম ভাইকে বলতে পারতাম হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারত, হয়তো আমি সুখে থাকতাম, ভালো থাকতাম, কিন্তু সেই সময়টা তো আর নেই। আর এখন যে আমি একেবারেই অসুখে আছি তাও না, আশেপাশের মানুষ যেমন ভালো আছে, সুখে আছে 8-10 জনের মতো, আমিও ঠিক সেরকমই ভালো আছি, সুখে আছি। এর চাইতে আর বেশি কিছু না হলেও চলবে। আর আমার এই পুরনো অনুভূতিটাকে নতুন করে প্রশ্রয় দিয়ে আমি আর নতুন করে কষ্ট পেতে চাই না ম্যাডাম। আমি আমার জীবন একটা ধাক্কা পেয়েছি, আমি যেভাবে আছি খুব ভালো আছি, বেশ আছি আপু। আপনি কি চাইলেই আমাকে সেই পছন্দের মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন? সেটা কি আপনার হাতে আছে? আমার জায়গা থেকে আমি চেষ্টা করব, আর পাশাপাশি আপনার কন্যা টুম্পা তো আছেই। তবে যে অব্যক্ত সত্যটা আপনি এইভাবে ছাই চাপা দিয়ে রেখে এসেছেন এতদিন, যা প্রায় মৃত, দেখা যাক না আবারও সেই স্বপ্নটাকে, সেই ভালোবাসাটাকে নতুন করে বাঁচিয়ে রাখা যায় কি না। আপনার আপত্তি না থাকলে আমি সালাম সাহেবের সাথে কথা বলবো। আসলে আপু আমার না ভীষণ লজ্জা লাগছে, আর নিজেকে খুব প্রেমিকা মনে হচ্ছে। না না না, এত লজ্জা পাবার কিছুই নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনার ভালো থাকার প্রক্রিয়া। আর সবথেকে বড় বিষয় যে আপনার পরিবার চাইছে, আপনার সন্তান চাইছে। অনেক সময় আমাদের সমাজ থেকে এই বিষয়গুলো মেনে নেওয়া হয় না, কিন্তু সমাজের মানুষও চায়। একদম একা
এইভাবে জীবনযাপন করার থেকে যদি আপনি আরেকজন মানুষকে সাথে নিয়ে সুখে থাকেন, সেটা তো সমাজের মানুষ তখন দেখবেন সুখী হবে আপনাদেরকে দেখে, খুশি হবে আপনাদেরকে দেখে। যাই হোক, আমি জানি না রেজাল্ট কী আসবে, তবে সালাম সাহেবের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা স্টুডিওতে ডেকে নিচ্ছি সালাম সাহেবকে। সালাম সাহেব, আপনাকে অপ্রিয় সত্য অনুষ্ঠানে স্বাগতম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, শারীরিক এবং মানসিকভাবেও। বাহ, মাশাআল্লাহ। আমার ভাগ্নি আপনার এই অপ্রিয় সত্য অনুষ্ঠানে নিয়ে এসেছেন, কিন্তু কেন নিয়ে এসলো এটা ঠিক আমি বুঝতে পারলাম না। তো আমাকে নাকি সে এ বয়স আর একা থাকতে দিতে চাচ্ছে না, কিন্তু আমার বয়স তো শেষের দিকে, দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর পার হয়ে গেল, আমি এখন বৃদ্ধ। না না, তারপরও টুম্পা আপনাকে অসম্ভব পছন্দ করে, শ্রদ্ধা করে, আর ওর এটা বলবো যে স্বপ্ন, আবদার নয়। এই স্বপ্নটাকে আপনার কেন মনে হচ্ছে অযৌক্তিক? না, সেটা হলো ম্যাডাম, আমি টুম্পার বাবা যখন মারা গেল, টুম্পাকে রেখে আমি আসলে টুম্পার মাকে অনেক ভালোবাসতাম, অনেক অনেক ভালোবাসতাম, কিন্তু এই ভালোবাসার কথাটা আমি কাউকে আদৌ বলতে পারিনি। আমার কথাবার্তায়, চলাফেরায় টুম্পার মাও বুঝতে পারত যে আমি তাকে ভালোবাসি, কিন্তু সেও সমাজের ভয়ে, তার পরিবারের ভয়ে কাউকেই কোনোদিন কিছু বলতে পারতো না। আমার কাছে হঠাৎ একদিন একটা ফোন আসলো। আচ্ছা। আসার পরে আমি ফোনটা রিসিভ করলাম, করার পরে বলল যে আঙ্কেল, আমি টুম্পা বলছি। টুম্পা আমাদের জুথির মেয়ে। আপনাদের জুথি মানে? জুথি তো আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। জুথিরে অনেক আগে থেকেই চিনি এবং খুব ভালোভাবেই চিনি। তার মেয়ে আমাকে ফোন দিয়েছে, তখন থেকে আমি তার সাথে কথা বলা শুরু করি। ক্রমে দেখলাম যে সে অসম্ভব একটা লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তো আস্তে আস্তে এভাবে কথা বলতে বলতে সে এখন আমার একদম খুব ভালো একজন বন্ধু হয়ে গেছে, এবং সে আমার বলা চলে যে বর্তমানে সে খুব আমার কাছের বন্ধু। তো আমারও খুব ভালো লাগছে যে আপনি টুম্পাকে এত পছন্দ করেন। আমি ওর সাথে কথা বললাম, ও আসলে আপনাকেও খুব পছন্দ করে। টুম্পার ধারণা, টুম্পার মাকে যে আপনি পছন্দটা করতেন, তার প্রতি আপনার যে আবেগ, অনুভূতিটা ছিল, সেই কারণে হয়তো আপনি এখনো বিয়ে না করে জীবন কাটিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে এই বিষয়টা আমি কিভাবে বলবো আমার ভাষায় জানা নেই। আমার সমাজ আছে, পরিবার পক্ষ আছে, সবাই হয়তো একসময় বাধা দেবে আমাকে। জুথিকে আমি অনেক ভালোবাসতাম, এখনও বাসি। তার মানে এই নয় যে জুথিকে আমার বিয়ে করতে হবে। জুথিরও একটা নতুন পরিবার হয়েছে। কিন্তু টুম্পা নিজেই যেহেতু চাইছে, তার ইচ্ছাটা প্রকাশ করেছে, ওর শ্বশুরবাড়ির লোকেরা কি আসলে এটা বলতে পারে? ওরা যে কোন চোখে দেখবে সেটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। কিন্তু আপনার কি একবারও মনে হচ্ছে না যে টুম্পার সাথে এই যে যোগাযোগ, টুম্পার মায়ের সাথে যে যোগাযোগ, এটা যদি আপনি বরং কন্টিনিউ করেন, আপনাদের দুজনের মধ্যে যদি কোনো সম্পর্ক তৈরি না হয়, সেটাতে সমাজের মানুষ, আত্মীয় স্বজনেরা অনেক কথা বলতে পারে। কেন পারবে না? আপনার সন্তান যখন বিয়ে হয়ে যায়, তখন সে আর একটা পরিবারের সাথে অ্যাড হয়ে যায়, তখন সেই পরিবার কি বলবে, কি মনে নেবে, সেটাও তো আমাকে ভাবতে হবে। ওদেরও কিন্তু সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু আপনি কেন এমনটা ভাবছেন, আর সমাজের মানুষকেই বা কেন এমন মানে নেগেটিভ ভাবনার সুযোগটা আপনি দিবেন? টুম্পার বিয়ে হয়েছে, ও না হয় বিদেশ চলে যাবে। তো বিদেশ চলে গেলে আমি তো আর বিদেশ চলে যাচ্ছি না। আমি তো জুথির খোঁজখবর বা ভালো মন্দ বা কোনো অসুবিধা হলে আমি সেটা দেখতে পারবো। জুথির কোনো অসুবিধা হবে আমি সেটা চাই না, আমি অবশ্যই সেটা দেখব। এই ব্যাপারে আমি কোনো দিন কারোর কাছে কিছু বলি নাই। যদি এটাই হয়, এখানে আমার অনেক কিছুই বলার আছে, যেটা আমার বয়স তো আগের মতো নাই, আমার বয়স শেষের দিকে। তো
তো এই বেশি বয়সে, বৃদ্ধ বয়সে আমি বিয়েটা করেই বা কী করব। আমার এই বয়সে একটা জৈবিক চাহিদাও তো থাকার কথা, সেটাও তো আমার নাই। তাহলে আমি এই বয়সে কেন বিয়ে করব? আমি বিয়ে না করেও তো জ্যোতির পাশে থাকতে পারি। আমার মনে হয় যে আমি বিয়ে না করেও সারা জীবন আমি জ্যোতির পাশে থাকব। আপনি বৈবাহিক সম্পর্কের ভেতর কেন জৈবিক ব্যাপারটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছেন? এর বাইরেও তো একজন মানুষের সাথে আরেকজন মানুষের আত্মিক সম্পর্ক তো থাকতেই পারে। আমার এই বয়সে আমি আর কারোর কাছে ছোট হতে চাই না, এবং জ্যোতির কাছে তো আরও না। আমি জ্যোতির কাছে কখনই ছোট হতে চাই না, আমি পারবো না। অবশ্যই পারে। আমি এখন সেই সম্পর্কের ভিতর দিয়ে যাচ্ছি। টুম্পার সমস্যা হোক এটা তো আমি চাই না। ওদের সংসারই তো আমার সংসার। আমি কি ওদের সংসার বলে মনে করি না? ওদের আপন বলে মনে করি না? আমি যদি ওদের আপন মনে না করতাম তাহলে তো আমি ওর ডাকে এই অনুষ্ঠানে আসতাম না। আসলে আমার ওই পাগলি মেয়েটার মাথায় একটা ভূত চেপেছে। ভূতটা কিভাবে নামবে সে ব্যবস্থা হবে। তার আগে আপনি ওদের সবাইকে আপনারা এই অনুষ্ঠানে ডাকেন, দেখি ওরা কি বলতে চায় আর প্রকৃতপক্ষে ওরা কি চায়। আমি সেটা প্লিজ একটু দেখব। সুপ্রিয় দর্শক, এখন টুম্পা সহ ওর মা জ্যোতি এবং সালাম সাহেবের সাথে আমরা কথা বলবো, দেখি তারা কি সিদ্ধান্ত নেয়। আপনাদের সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। এখন আমি জানি না আপনারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন কি না। সেটাই। তাহলে আপনারা নিজেরা একটু কথা বলা শুরু করুন প্লিজ। হ্যাঁ, আসলে আমি কি বলবো আপু, আমি এই মুহূর্তের জন্য খুব টেনশন ফিল করছি। হ্যাঁ, জানি না যে এই পরিস্থিতিতে আমার কি বলা উচিত। আঙ্কেল, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এই অনুষ্ঠানে আসা। বিশেষ করে আপনি আমার আম্মুকে এত পরিমাণ ভালোবাসতেন আর সারা জীবন সিঙ্গেল রয়ে গেলেন। তো আমি চাচ্ছি যে আমার আম্মুকে আপনি বিয়ে করে ফেলবেন, ভালোবাসার পূর্ণতা পাক। এটাই আমার আসলে মন থেকে কামনা আপনাদের দুইজনের জন্য। টুম্পা, তুই এসব কি বলছিস? তুই কি লজ্জা শরমের মাথা একেবারে খেয়ে ফেলছিস নাকি? তুই আর আমাকে কত কষ্ট দিবি বলতো? এভাবে আর কত ছোট করবি আমাকে মানুষের কাছে? দেখো মা, সালাম আঙ্কেল তোমাকে অনেক বেশি ভালোবাসে আর আমি তোমার সবসময় ভালো চেয়েছি। আমি কোনো স্বার্থপর মেয়ে না, কোনো স্বার্থপর 8-10টা কোনো স্বার্থপর সন্তানের মতো না, হাতের 5টা আঙ্গুল সমান না। আমি দেশের বাইরে যাই সেটেলড হব আমার হাজব্যান্ডের সাথে, আর তুমি এখানে একাকিত্ব বোধ করবা। তুমি একটা সময় আরও বয়স হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বা। মানুষের সুখ দুঃখে তো একটা সঙ্গী লাগে, মানুষের একটা জীবন সঙ্গীর দরকার আছে। সালাম আঙ্কেলকে সেই ছোটোবেলা থেকেই দেখছি। আমার বাবা মারা যাওয়ার পর আমার একটা বড় মনের ভিতরে ফিল হয় নাই যে সে আমার পর মানুষ। আসলে মা, তুমি কি জানো, সালাম আঙ্কেলের সাথে যখন আমার পরিচয় হয়, যখন আমি দেখা করেছি, তখন মনে হয়েছে আমি আমার বাবার স্নেহটা পেয়েছি। নিজেকে মনে হয়েছে না, বাবা যেমন সন্তানকে টেক কেয়ার করে সে কেয়ারটা পেয়েছি। আর তোমাকে যে পরিমাণ ভালোবাসে সেটা মুখে বলতে হয় না যে ভালোবাসি ভালোবাসি। সালাম আঙ্কেলের চোখে মুখে তোমার জন্য যে ভালোবাসা, যে কেয়ারটা দেখেছি, আমি চাই যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের ভালোবাসার পূর্ণতা পাক, সেটা বিয়ে দিয়ে হোক। টুম্পা, তুমি এখনো ছোট আছো, ঠিক ছোটদের মতোই কথা বলছো। এই যে এত চেষ্টা করতেছো, তুমি যে ব্যাপারে যে কাজটা করার জন্য এত উঠে পড়ে লেগে গেছো, তুমি একবারে কি দেখেছো যে তোমার মা এখনো সেটা মেনে নিচ্ছে না? সে এখনো কনফিউজ, সে এখনো তোমার কথায় কোনো রাজি হচ্ছে বা বলে এরকম আমি মনে করি। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে টুম্পা, আপনি তো চলে যাবেন দেশের বাইরে, মায়ের সুখের কথা চিন্তা করে মায়ের পাশে একজন মানুষকে আপনি রেখে যেতে চাইছেন। দারুণ চিন্তা, আই অ্যাপ্রিশিয়েট ইট। কিন্তু আমাদের এই সমাজ কি সেটা মানবে? আসলেই মানবে? আপনি ডানে বায়ে সামনে পিছনে এই ভাবনাগুলো কি কখনো ভেবেছেন? সমাজ কি বললো না বললো সেটা বিষয় না, কিন্তু আপনি তো রেখে যাচ্ছেন আপনার মাকে এখানে, কথাগুলো তো ওনারই শুনতে হবে। কারণ সালাম আঙ্কেল কেন, মানুষের কি ডিভোর্স হলে কি বিয়ে হচ্ছে না? মানুষের কি বিধবা হলে কি মানুষের বিয়ে হয় না? মানুষের একটু দিন শেষে একটা সংসারের দরকার আছে। আর সে তো এমন না যে আমার বাবার সাথে প্রতারণা করে সালাম আঙ্কেলের সাথে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে, তা কিন্তু না। আমার বাবা,
আমারও কিন্তু অনেক বয়স হয়েছে, এসবের মধ্যে না যাওয়াই ভালো। দেখো মা, আঙ্কেল কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তার কোনো আপত্তি নেই, কিন্তু সে অনেক বেশি নার্ভাস হয়ে আছে, সে অনেক লজ্জাবোধ করছে যে তুমি তার ভালোবাসায় আসলে তুমি গ্রহণ করছো কিনা, সেটার অপেক্ষায় কিন্তু আজকে আমরা সবাই আছি অনুষ্ঠানে যারা আছে। তুমি বলো মা, তুমি কি সালাম আঙ্কেলকে কি ভালোবাসো না? জাস্ট একটা বার বলো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু এই বয়সে এসে এই সম্পর্কটাকে নতুন করে টেনে আনা আমার মনে হয় খুব ভালো দেখায় না। এখন আপনিই দেখেন যে আমি আমার মাকে খালি বুঝাচ্ছি। না, আপনার শ্বশুরবাড়ি থেকে কি বলছে? আমার শ্বশুরবাড়ি হচ্ছে যাই বলবে, আমি যা বলবো আমার শ্বশুরবাড়ি তাই শুনবে। কেন শুনবে? আর আমি মানে জেনে শুনেই একটু হলেও তো মানে জেনে শুনেই তো বিয়ে করেছি, হুট করে তো বিয়ে করতে না না, ঠিক আছে, কেন শুনবে সেটা বলেন তো। কারণ একজন মা হিসেবে সন্তানের জন্য এই চিন্তাটা তো খুবই স্বাভাবিকভাবে আসে যে আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমার কারণে যেন কখনো কোনো দিনও ছোট না হতে হয়। আমার শ্বশুরবাড়িতে আমার স্বামীকে নিয়ে আমরা সবাই মিলে একটা বৈঠক বসিয়েছিলাম, সবাইকে রাজি করিয়েছি। এখন তারা বলেছে কোনো সমস্যা নাই, মানুষের তো আসলে দিন শেষে একটা জীবনসঙ্গী দরকার, তোমার মাও তো একা হয়ে গেছে, সমস্যা কি? তারা যেহেতু রাজি হয়েছে, সমাজও তো এটা আসলে মানে খারাপ চোখে দেখবে না, কারণ এটা তো একটা কি মানে পবিত্রভাবে হালালভাবে কিন্তু শরীয়তসম্মতভাবে বিয়েটা হবে, মানে ভালোবাসাটা পূর্ণতা পাবে এত বছর পরে। এখন হয়তোবা বলতে পারে মানে হয়তোবা কথার মানে পৃষ্ঠে চলে আসতে পারে যে ছোট মুখে বড় কথা, তুমি বেয়াদবের মতো কথা বলছো কেন? আসলে আমার মার সাথে না আমি আসলে বেস্ট ফ্রেন্ডের মতো। আমি যখন দেশের বাইরে আমার স্বামীর সাথে যখন সেটেলড হয়ে যাব, তখন সেলফিশের মতো নিজের একা থাকতে মানে একা হ্যাপি থাকতে ভালো লাগবে না। তোমাকে এসব কথা কে বলেছে? সালাম ভাইকে আমি ভালোবাসি আর আমি একা থাকতে পারবো না? তুমি যাও না, তুমি বাইরে যাবে, যাও। পৃথিবীতে মানুষ কি একা থাকে না? একা আসে একাই চলে যায়, আর আমি একাই থাকতে পারবো। দেখো মা, তুমি হয়তোবা এখন বুঝতেছো না, আর হয়তোবা সমাজের জন্য তুমি একটু মানে লজ্জাবোধ করছো। এসব বাদ দাও, সমাজ কি বলবে না বলবে এসব দেখার বিষয় না। সমাজ কখনো তুমি না খেয়ে থাকলে তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কি দিয়ে ভাত খেয়েছো। তুমি যদি বাসা ভাড়া আটকে যায়, তোমাকে যদি বাড়িওয়ালা দিন শেষে বের করে প্রোটেক্ট করার জন্য তো সালাম সাহেব আছেন। হ্যাঁ, ওটাই তো একটা গার্ডিয়ানের মতো। জি ম্যাডাম, মানে কি আপনি কি রাজি? আমি 100 বার রাজি। যাক, আলহামদুলিল্লাহ, আজকে অপ্রিয় অনুষ্ঠানে এসে আসলে আমার মায়ের ভালোবাসার পূর্ণতা পেয়েছি। আর সালাম আঙ্কেল এত বছর ধরে, সে ছোটবেলা থেকে দেখলাম। আপনি কেন এইভাবে ভাবছেন আমি সেটাই বুঝলাম না। আপনার সাথে যদি একজন মানুষ থাকেন, তিনি যদি আপনার দায়িত্ব নেন, তাহলে অবশ্যই সকল প্রকার অনুকূল পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে আপনাকে, উনি তো আছেন টেক কেয়ার করার জন্য। হ্যাঁ, সেটা ঠিক ম্যাডাম। আপনার কি সবথেকে বড় প্রবলেম কি? লজ্জা? হ্যাঁ, আমার আসলেও এই বয়সটাতে এসে নতুন করে আবার নতুন জীবন শুরু করাটা আমার কাছে আসলেও লজ্জাজনকই মনে হচ্ছে। এটা কোনো কথা হলো? দেখেছেন আপনার কথাটা? আমার মনে হয় আপনার হাজবেন্ডকে নিয়ে এসে এখন বোঝাতে হবে আপনার মা। না, আমার হাজবেন্ডকে আমি সম্পূর্ণভাবে বুঝিয়েছি, তো বলতেছে যে না, উনি এসে যদি এখন বোঝাই। না, সে তো এখন হচ্ছে দেশের বাইরে আছে, তার বিজনেস নিয়ে সে অনেক বিজি আছে, আর আমি আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের মতোই। তুমি এত কিছু ভাবছো কেন মা? তুমি যদি বুড়ো হয়ে যদি বিছানায় লেগে থাকো, তোমাকে কেউ দেখতে আসবে? তুমি একা একা পড়ে তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তুমি মারা যাবা, এটা কি আসলে সহনীয়? আমিও তো 2 দিন পর চলে যাবো। আমার হাজবেন্ড তো আমাকে প্রায় সময় বলে যে দেখো, আমি দেশের বাইরে বিজনেসে আছি, তুমি আসো বিজনেসে হাত দাও, আমরা সেটেলড হই। যার যার একটা লাইফ আছে মা, সবার একটা মানুষের লাইফের চ্যাপ্টার আছে। তুমি কেন থেমে আছো? কি ভাবছো তুমি? সমাজের কথা তুমি বাদ দাও, তুমি কি নিজে হ্যাপি থাকতে চাও না? তুমি একটাবার জাস্ট ক্লিয়ারলি বলো তুমি সালাম আঙ্কেলকে ভালোবাসো নাকি না। আজকে এটা পরিষ্কার হয়ে যাবে, তো আমি দ্বিতীয়বার তোমাকে আমি এটা বলবো না। আমার যেখানে মন চায় আমি সেখানে হেঁটে চলে যাব। হ্যাঁ, আমি ভালোবাসি, কিন্তু তোর বাবাকেই ভালোবাসি, কিন্তু সালামকে আমি আগে ভালোবাসতাম। আচ্ছা, আমার বাবা তো এখন পৃথিবীতে নেই মা। তুমি যদি আমার বাবা বেঁচে থাকতে যে না তুমি পরকিয়া করছো সালাম আঙ্কেলের সাথে, তাহলে সেটা আমি বলতাম যে মা তুমি কিন্তু আমার বাবার সাথে অন্যায় করছো। সে তো এখন পৃথিবীতে নেই, আর কারো জন্য কারো কি পৃথিবী থেমে থাকে না। তোমার আস্তে আস্তে বয়স হচ্ছে, মানুষের তো দিন শেষে একটা কি দুঃখের একটা কথা বলা সাথী লাগে।
সাথী লাগে। তো আমি সালাম আঙ্কেলের চোখে তোমার জন্য এত পরিমাণ ভালোবাসার, এত কেয়ার আর এত সে দায়িত্ববান, আমি তো মনে করি আমার বাবা শব্দ মানে হচ্ছে সালাম আঙ্কেল। তো আমি চাই যে সালাম আঙ্কেলকে যেন সে আমার নিজ সন্তান, যখন তোমাদের বিয়ে হয়ে যাবে তখন আমি তাকে বাবাটা নিজের মানে সন্তানের মতো আপন, আরও বেশি আপন হয়ে যাবে। সেই বেশি আপন করার জন্যই কিন্তু তোমাদেরকে আমি বিয়ে দেওয়ার জন্য আসলে খুবই একদম সিরিয়াস হয়ে আছি। আমার বলার কিছু আছে মারে, তুই অসাধ্যকে সাধ্য করে দিয়েছিস। আমার তো বাবা নাই সালাম আঙ্কেল। আমার দোয়া রইল রে মা, তোর মায়ের জন্য এই বুকে আমি সারাটা জীবন ভালোবাসা আটকে রেখেছি। সালাম আঙ্কেল, আমি চাই যে হাতে হাত মিলিয়ে দিতে। আমি আর কাউকে বুকে রাখি নাই। এই যে এই হাতটা দিলাম, সারা জীবনের জন্য আপনারা একে অপরের হয়ে যাবেন আর বিয়েটা করে ফেলবেন, তাহলে আমি চিন্তা মুক্ত থাকবো আমার মাকে নিয়ে। আমার দোয়া রইল মা, তুই সারা জীবন সুখে থাকবি। আমি তোর বাবা হয়ে সারা জীবন তোদের পাশে থাকবো মা। যেখানেই থাকিস মা, ভালো থাকবি। দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবি মা। আমি চাই আঙ্কেল, আজকে থেকে আঙ্কেল না, আমি বাবা ডাকবো। বাবা আমার কি মা, আমি খুব খুশি হলাম মারে, তুই অসাধ্যকে সাধ্য করেছিস। তোর জন্য আমার দোয়া রইল মা, তুই সারা জীবন সুখে থাকবি। আমার নিজের কাছে আলহামদুলিল্লাহ খুব খুশি লাগছে যে আমার করিস আমি যেন তোর মাকেও সুখী করতে পারি। মা একটু হাসো, তোমাকে তো সবসময় মন খারাপই দেখি, একটু হাসো মা। আজকে আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে এই অপ্রিয় সত্য অনুষ্ঠানে এসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি কিচ্ছু করিনি, আপনারা নিজেদের সমস্যা নিজেরাই মানে সমাধান করে ফেলেছেন, মাকে রাজি করিয়েছেন। এবং আমার বিশ্বাস একজন দায়িত্ববান মানুষ আরেকজন মানুষের পাশে থাকলে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া সম্ভব। আপনি একদম বিব্রত হবেন না, আপনি একদম লজ্জা পাবেন না। আমাদের অসংখ্য নারীরা দিনের পর দিন খুব কষ্ট পাচ্ছে, একা জীবনযাপন, একা অসুস্থতা, নিজের সবথেকে বড় কথা নিজের মনের কথাটা কারোর সাথে শেয়ার করতে না পেরেও অনেকে গুমড়ে গুমড়ে মরছেন। সেখান থেকে আপনি অনেক সৌভাগ্যবান, আপনার সন্তান আপনার একটু স্বস্তির, একটু সাহসের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এমন অনেক অপ্রিয় সত্য আপনাদের সামনে একের পর এক আমরা প্রকাশ করার চেষ্টা করি। বিশ্বাসযোগ্য নয় আমি জানি, তারপরও খোঁজ নেবেন। আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটে চলেছে এমনই সব ঘটনা। তবে হ্যাঁ, কোনো সমাধান দেবার জন্যে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করি না। আমাদের টার্গেট আপনারা জানুন, বুঝুন, দেখুন এমনটাও ঘটে। আপনাদেরকে সতর্ক করে দেওয়াই আমাদের দায়িত্ব মনে করি। সুপ্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি আমাদের প্রতিটি ঘটনা সত্য, অপ্রিয় সত্য, তবে প্রতিটি চরিত্র কাল্পনিক। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন।